নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, শাসক তৃণমূল কংগ্রেস দ্বিচারিতাটাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে। হাতে গরম প্রমাণ রয়েছে। তৃণমূলের সমর্থকরাও যদি খোলা মনে বিষয়টা দেখেন, তাহলে তারাও আমার সঙ্গে সহমত পোষণ করবেন। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে দেশ জুড়ে মুসলমান সমাজের একটা বড় অংশ প্রতিবাদ করছে, কিন্তু বাংলায় এই ঘটনাকে কেন্দ্র করে যে হিংসা হয়েছে, সারা ভারতবর্ষে তার নজির নেই। এমনকি মুসলিমরা যেখানে সংখ্যাগরিষ্ঠ, সেই জম্মু কাশ্মীরেও প্রতিবাদ হয়েছে, কিন্তু নিয়ম মেনে শান্তিপূর্ণভাবে। কেরালা বলুন, উত্তরপ্রদেশ বলুন, অন্যান্য রাজ্যেও ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে মুসলমান সম্প্রদায় পথে নেমে প্রতিবাদ করেছেন। তাদের বেশিরভাগ, সবাই নয়, কিন্তু কোথাও প্রতিবাদ হিংসাত্মক হয়ে ওঠেনি। ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। এবং এই প্রতিবাদকে রীতিমতো হুমকিতে পরিণত করেছেন তৃণমূলের কয়েকজন নেতা, যেমন সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি জামিয়াতে উলেমায়ের প্রধান, রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী, তৃণমূলের টিকিটেই তিনি যেতেন। এই সিদ্দিকুল্লাহ চৌধুরী নন্দীগ্রাম আন্দোলনেও একটা ভূমিকা ছিল। সম্প্রতি মৌলালির রামলীলা ময়দানে জামায়াতে উলেমায়ে হিন্দের সভায় সিদ্দিকুল্লাহ যে বক্তব্য দিয়েছেন, সেটা নিখাদ প্ররোচনা। অনেক প্রবীণ নাগরিক বলছেন সিদ্দিকুল্লাহর বক্তব্যের সঙ্গে সোহরাবর্দীর বক্তব্যের মিল আছে। সিদ্দিকুল্লাহ কি বলেছেন? হুমকে দিয়েছেন যে কলকাতায় ঢোকার সবকটি প্রবেশ পথে তিনি তার সমর্থকদের নিয়ে অবরোধ করে দেবেন। অর্থাৎ তিনি চমকাচ্ছেন, কলকাতার মানুষদের তাকাত দেখাচ্ছেন যে তার সমর্থকরা পারলে কলকাতা অচল করে দিতে পারে। এটা প্ররোচনা নয়, বিশুদ্ধ প্ররোচনা। কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরী নিজেই বলেছেন, তিনি যখন বক্তৃতা দিচ্ছিলেন, তার কাছে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ফোন আসে এবং এই সভা সফল হওয়ার জন্য তিনি অভিনন্দন বার্তাও পেয়েছেন। নিখাদ প্ররোচনা দিলেন, কলকাতা অবরুদ্ধ করার হুমকি দিলেন। কোনো অভিযোগ তার বিরুদ্ধে কেউ করল না, কোনো অভিযোগ দায়েরও হলো না কোনো থানায়। বাপি হালদার, তৃণমূলের সাংসদ, বলছেন চোখ উপড়ে নেওয়া হবে কেউ ওয়াকফ সম্পত্তির দিকে তাকালে। নিখাদ প্ররোচনা। কেউ বলতে পারবেন বাপি হালদারের বক্তব্যকে নিন্দা করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, সিদ্দিকুল্লাহর বক্তব্যকে নিন্দা করা হয়েছে? দেখাতে পারবেন না। অভিযোগ করা তো দূরে থাক। তারপরে আমাদের দুলিয়ানের প্রধান, সে বলছে সে এলানে জং সিনেমাটা দেখেছিল, সেখান থেকেই সে ধর্মযুদ্ধের আহ্বান চালাচ্ছেন। নিখাদ প্ররোচনা। কোনো নিন্দাও হয়নি, অভিযোগ তো দূরস্থান। বিজেপির রাজ্য সভাপতি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সরাসরি বলেছেন যে বাংলা হিন্দুদের পক্ষে বিপজ্জনক হয়ে উঠেছে এবং মৌলবাদীরা কার্যত শাসক দলের সমর্থনে তাণ্ডব চালাচ্ছে। এবং সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী কলেজ স্ট্রিটে একটা জনসভা করেছিলেন। সেখানে সুকান্ত বাবু স্পষ্ট জানিয়েছেন যে রুটি কাপড়া মাকানের বিষয়টা আছে, কিন্তু সবার আগে ধর্ম বাঁচাতে হবে। ধর্ম বাঁচলে পরেই রুটি কাপড়া মাকানের বিষয়টা আসবে। বিজেপির আইটি সেলের পক্ষ থেকে কিছু ছবি পোস্ট করা হয়েছিল। পুলিশ সেই আইটি সেল যারা পরিচালনা করে, যারা ইউজার, তাদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে, মামলা করেছে যে তারা ভুয়ো ছবি ছড়িয়ে প্ররোচনা দিয়েছে। সুকান্ত বাবুর বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে রাজ্যের অনেক থানায় এফআইআর দায়ের করা হয়েছে। তাদের অভিযোগ সুকান্ত বাবু প্ররোচনা দিচ্ছেন, বাংলায় শান্তি নষ্ট করছেন, সাম্প্রদায়িক ভেদাভেদ সৃষ্টি করছেন। সুকান্ত বাবুর বিরুদ্ধে এফআইআর হলো,
বিজেপির আইটি সেলের বিরুদ্ধে পুলিশ তৎপর হলো, কিন্তু আশ্চর্যভাবে যে সিদ্দিকুল্লাহ চৌধুরী, যে বাপি হালদার, যে দুলিয়ান পুরসভার চেয়ারম্যান প্রকাশ্যে অকথা কুকথা বললেন। একজন বললেন চোখ উপড়ে নেওয়া হবে ওয়াকফ সম্পত্তির দিকে তাকালে। সিদ্দিকুল্লাহ কলকাতাকে অবরুদ্ধ করার হুমকি দিলেন। আর দুলিয়ান পুরসভার চেয়ারম্যান সে ধর্মযুদ্ধের ডাক দিলেন। এগুলো প্ররোচনা নয়? এই বক্তব্যে কি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় না? শাসক নীরব হয়ে থাকে। অর্থাৎ পক্ষপাত যে সিদ্দিকুল্লাহ, বাপি হালদার প্রভৃতির প্রতি শাসকের আছে তা দিনের আলোর মতো স্পষ্ট। এত বড় হিম্মত কি করে হয় যে কলকাতা শহরকে অবরুদ্ধ করার হুমকি দিচ্ছেন রাজ্যের একজন মন্ত্রী? কই প্রতিবাদের শর্ত শোনা যাচ্ছে না তৃণমূল কংগ্রেসের মুখপাত্রদের মুখ থেকে? তারা যদি এই বক্তব্যের প্রতিবাদ না করেন তাহলে ধরে নিতে হবে যে সিদ্দিকুল্লাহর বক্তব্যকে তারা সমর্থন করে। এত ঢাকঢাক গোলগুল কি আছে? হয় আপনাকে সিদ্দিকুল্লাহর বক্তব্যকে নিন্দা করতে হবে, না হলে সমর্থন করতে হবে। এখন নীরবতার কোনো মানে হয় না। নীরবতাকে মানুষ ধরে সম্মতির লক্ষণ। আপনি সুকান্ত বাবু আইটি সেলের বিরুদ্ধে অভিযোগ করেছেন হিংসায় উস্কানি দিচ্ছে, সম্প্রীতি নষ্ট করছে। ঠিক আছে, আপনি করেছেন, আপনার মনে হচ্ছে করেছেন যে সুকান্ত বাবুর বক্তব্যে বাংলায় শান্ত পরিবেশ অশান্ত হবে, আপনি করেছেন, আপনার স্বাধীনতা। বিজেপির আইটি সেল যদি ভুয়ো ছবি পোস্ট করে উত্তেজনা সৃষ্টি করতে চায়, পুলিশের রাইট আছে তাদের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তদন্ত করা, কেউ বারণ করছে না। কিন্তু একই সঙ্গে রাজ্যের একজন মন্ত্রী খাস কলকাতার বুকে দাঁড়িয়ে যখন কলকাতাকে অবরুদ্ধ করার হুমকি দেয়, কই তাকে তো একবার ডাকাও হয় না, তার বিরুদ্ধে তো শাসক একটা নিন্দাও করে না। শাসকের দুই পৃথিবী। সেই জন্যই আমি শিরোনামটা দিয়েছি সাবাস তৃণমূল সাবাস। এইভাবে নিজেদের এক্সপোজ করে ফেলছে তৃণমূল। মুখে ধর্মনিরপেক্ষতার বুলি আওড়ানো রাজ্যের শাসক দল কার্যত ধর্মীয় সংখ্যালঘুদের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে টু শব্দটুকু করছে না। সিদ্দিকুল্লাহর বক্তব্য কি অসাম্প্রদায়িক চেতনার প্রতিফলন? এই কথা বলতে পারেন একজন মন্ত্রী রাজ্যের? দেখুন, কোনো প্রতিবাদ নেই। কি ধরবো আমরা? যে সমর্থন, পরিষ্কার বলছি না, নীরবে রয়েছি, অভিযোগ করেনি কেউ, অর্থাৎ সমর্থন। আমি পরোক্ষে এন্ডোর্স করছি। এই বাংলাকে আমরা চেয়েছিলাম। এটাই হচ্ছে প্রতিদ্বন্দ্বিতামূলক সাম্প্রদায়িকতা, যেটা আমি বারে বারে বলছি। রবীন্দ্রনাথের লাইন আছে না, যে ছিদ্র থাকলেই তার মধ্যে দিয়ে শনি প্রবেশ করে। আমরা শতছিদ্র করেছি। সাম্প্রদায়িকতার বিষ বাষ্পে বাংলার আকাশ বাতাস ভরে গেছে। প্রধান দুই দল, একজন বলছে আমি হিন্দুত্বের স্বার্থ রক্ষাকারী, তারা প্রকাশ্যে বলে, অন্তত এইটুকু স্বীকার করতে বাধা নেই, বিজেপি যে হিন্দু জাতীয়তাবাদী দল, হিন্দু সুরক্ষা, হিন্দুদের স্বার্থ রক্ষা তাদের যে অগ্রাধিকার, সেটা নিয়ে তাদের মধ্যে কোনো ঢাকঢাক কুরকুর নেই। তারা বলে পজিটিভ সেকুলারিজম, অর্থাৎ সমস্ত ধরনের সাম্প্রদায়িকতাকে আমরা নিন্দা করব এবং মুসলমানদের তারা ন্যাশনাল মেইনস্ট্রিমের সঙ্গে যুক্ত হতে বলে। কিন্তু তথাকথিত ধর্মনিরপেক্ষ আমাদের রাজ্যের শাসক দল যে ধর্মনিরপেক্ষতা নিয়ে বরফাট্টাই করে, আসলে সেটা কি ছদ্ম ধর্মনিরপেক্ষতা নয়? আমি সিদ্দিকুল্লাহর সাম্প্রদায়িক উস্কানি নিয়ে নীরবতা পালন করলাম, আর বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে থানায় থানায় এফআইআর দাখিল করলাম। এ কোন ধরনের দ্বিচারিতা? বাংলার মানুষকে কি এত বোকা ভাবে এরা? অনেকে বলেন তৃণমূলের, দেখুন শহর
আদা শহরের মানুষজন কি ভাবছেন সেটা নিয়ে আমরা খুব বদার নই। গ্রামের মানুষ আমাদের সঙ্গে আছেন। গ্রামের মানুষকে আপনারা কি ভাবেন? তাদের সচেতনতা কি এতই কম? আপনাদের এই দ্বিচারিতা কি তারা বুঝতে পারে না? সব বুঝতে পারে। এই যে দেখুন, লক্ষ্মীর ভান্ডার সহ বিবিধ সামাজিক প্রকল্প, তার একটা বেনিফিশিয়ারি শ্রেণী তৈরি হয়েছে। তার সুফল তৃণমূল 2021-এ পেয়েছে, 24-এ পেয়েছে, পঞ্চায়েতে পেয়েছে। কিন্তু না, এটা ডিসকাউন্ট হয়ে গেছে। বারবার লক্ষ্মীর ভান্ডার দিয়ে সুবিধা পাওয়া যায় না। তৃণমূল যে ভোট পেয়েছে স্যাচুরেশন 46%, ওটা স্যাচুরেশন, ওর থেকে বাড়বে না, কমতে পারে। কতটা কমবে বা আদৌ কমবে কিনা সেটা নানাবিধ ফ্যাক্টরের উপর নির্ভর করে। কিন্তু তৃণমূল স্যাচুরেশনে পৌঁছেছে প্রাপ্ত ভোটের নিরিখে। দক্ষিণবঙ্গে ধর্মীয় সংখ্যালঘুদের, মুসলমানদের একচেটিয়া সমর্থন তৃণমূল পেয়েছে, কিন্তু ছবিটা ভাগীরথীর ওপারে গিয়ে অনেকটা বদল হয়েছে। যেমন মুর্শিদাবাদ বলুন, মালদা বলুন, দিনাজপুর বলুন, ওই জায়গায় লোকসভা নির্বাচনেও বাম কংগ্রেস ভোট পেয়েছিল, তৃণমূলও পেয়েছিল। তৃণমূল যদি সব সংখ্যালঘু ভোট পেত তাহলে মালদার 2টো আসন তারা জিতত, রায়গঞ্জ আসন তারা জিততে পারেনি, কারণ সেখানকার মুসলমানরা বাম কংগ্রেস জোটকে সমর্থন করেছিলেন অনেকে। মুর্শিদাবাদেও বাম কংগ্রেস জোট অনেক ভোট পেয়েছে। সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদে সেই জন্যই ধর্মনিরপেক্ষ মোহাম্মদ সেলিম লড়তে গিয়েছিলেন, যে তার ধর্মীয় পরিচয়কে সেখানকার মানুষ অগ্রাধিকার দেবে। কিন্তু সেখানকার মানুষ সেলিমকে ভোট দিয়েছেন ঠিকই, কিন্তু তৃণমূলকে বেশি ভোট দিয়েছেন। তাই একচেটিয়া মুসলমান সমর্থন ভাগীরথীর ওপারে মুর্শিদাবাদ থেকে কুচবিহার পর্যন্ত তৃণমূল কিন্তু পায়নি। একচেটিয়া, যেটা দক্ষিণবঙ্গের তারা 100-র মধ্যে হয়তো 96টা ভোট, মুসলমান ভোট তৃণমূল পেয়েছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। তাই সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদকে ইস্যু করে তিনি সিদ্দিকুল্লাহ চৌধুরী প্রমুখকে রাস্তায় নামিয়ে দিয়েছেন। সম্পূর্ণ মেরুকরণ। তিনি সংবিধানাতে শপথ নিয়ে একজন মুখ্যমন্ত্রী, তিনি বলছেন কেন্দ্রীয় আইন মানব না। এটা হয় যদি সুপ্রিম কোর্ট এই আইনটাকে অসাংবিধানিক, সংখ্যালঘুদের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ, এই নিরিখে খারিজ করে দেয়, আইনটাই বাতিল হয়ে গেল। কিন্তু যদি না খারিজ করে, তখন একজন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারেন আমি সংশোধিত ওয়াকফ আইন মানি না, এখানে লাগু হবে না? আমার ধারণা বলতে পারেন না। দেশের আইন সবাই মানতে বাধ্য। এখন কেন্দ্রীয় সরকার যদি বিষয়টা নিয়ে খুব একটা অগ্রসর না হয়, আচ্ছা ঠিক আছে, তৃণমূল এখানে মানছে না, এটা নিয়ে তারা বিশেষ কোনো উদ্যোগ নেবে না, সেটা অন্য ব্যাপার, কোনো জোড়াজুড়ি করলো না, এটাকে নিয়ে কোনো ইস্যু করলো না, দ্যাটস এ ডিফারেন্ট থিং। কিন্তু আপনি সংবিধানাতে শপথ নিয়েছেন, দেশের রাষ্ট্রপতি সই করেছেন যে আইনে, যে বিলে, যেটা আইন হয়েছে, সেই আইন আপনি মানবেন না, এটা আপনি বলতে পারেন না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এটা আপনি বলতে পারেন না, এটা মুখ্যমন্ত্রী জানেন। জানা সত্ত্বেও তিনি এটা বলছেন তার ভোট ব্যাংকে বার্তা দিতে। দেখুন, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের পক্ষ থেকে মুর্শিদাবাদ সফর করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রক প্রাথমিকভাবে খবরের কাগজে বেরিয়েছে, মনে করছে যে মুর্শিদাবাদের হিংসার পিছনে বাংলাদেশের দুষ্কৃতীদের হাত ছিল। সেই দুষ্কৃতীদের সাহায্য করেছিল রাজ্যের শাসক দলের কিছু স্থানীয় নেতা। তারপর তারা এই দুষ্কৃতীদের, মানে বাংলাদেশি দুষ্কৃতীদের আর নিয়ন্ত্রণ করতে পারেনি। উল্টো দিকে চাপাই নবাবগঞ্জ বাংলাদেশের এই জঙ্গি জেহাদিদের অভয়ারণ্য, এবং জঙ্গি জেহাদিরা যে পশ্চিমবাংলায় ঢোকে
আনসার আল্লাহ বাংলা স্লিপার সেল আছে, আমরা সবাই জানি। এবং বাংলাদেশে পট পরিবর্তনের পর জঙ্গি জেহাদিদের তো আস্ফালন বেরিয়ে গেছে। তৌহিদি জনতা নাম নিয়ে সবকিছুর মধ্যেই তারা ধর্মীয় অবমাননা খুঁজে পায়। এই তৌহিদি জনতা রূপী দুষ্কৃতীরাই এই দুলিয়ান, শামসেরগঞ্জ, এই সমস্ত জায়গায় অশান্তিটা করেছে, হিন্দুদের উপর অত্যাচার করেছে। এরা দায়ী, কিন্তু এরা স্থানীয় মদত পেয়েছে, শাসক দলের স্থানীয় মাতব্বরদের মদত পেয়েছে, না হলে তাদের এই দুঃসাহস হতো না। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক প্রাথমিক যে রিপোর্ট পেয়েছেন, যেটা তারা জানিয়েছেন দিল্লিতে, তার থেকেই তথ্যটা উঠে আসছে। আমি আগেও বলেছি, বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে বাংলা। এবং রাজ্য সরকারের যে স্পষ্ট পক্ষপাত সিদ্দিকুল্লাহ প্রমুখের প্রতি, তা দিনের আলোর মতো স্পষ্ট। শাক দিয়ে মাছ টাকার চেষ্টা করে কোনো লাভ নেই। শাসক দলের মুখপাত্রদের তো বলা উচিত ছিল, সিদ্দিকুল্লাহ চৌধুরীর এই বক্তব্যকে আমরা নিন্দা করি, আমরা সমর্থন করি না। আমরা দল জানতে চাইবে কেন তিনি এই ধরনের কথা বলেছেন। এই ধরনের কথা বাংলায় যে সম্প্রীতি, যেটা দাবি করে শাসক দল, সেই সম্প্রীতির পক্ষে ক্ষতিকারক। বলেননি তো, একবারের জন্য বলেন। আপনি সুকান্ত বাবুর বিরুদ্ধে থানায় থানায় এফআইআর করছেন, বিজেপির আইটি সেলের বিরুদ্ধে পুলিশ তৎপর হয়েছে। হতে পারেন যদি মনে হয় যে সুকান্ত বাবুর বক্তব্য সহিষ্ণুতার বার্তা দেয় না, অসহিষ্ণু করে তোলে সমাজকে, ঠিক আছে, আপনি করেছেন, এর মধ্যে রাজনীতিও আছে। কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরী, বাপি হালদার, ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান, কেন একটা কথা বলছেন না? ভাঙ্গা ফোর হয়ে গেছে। এগুলো অসাম্প্রদায়িক চেতনা নয়, এগুলো হচ্ছে প্রতিদ্বন্দ্বিতামূলক সাম্প্রদায়িকতা, যার বিষ বাষ্পে বাংলার আকাশ বাতাস ভরে উঠেছে। এক্সপোজ হয়ে যাচ্ছে সব। তোষণটা কোন পর্যায়ে যেতে পারে, এগুলো তার প্রমাণ। উত্তরপ্রদেশের গেরুয়াদারি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্য সরকারকে নিশানা করেছেন, বলছেন যারা এই সব কাজ করেছে একমাত্র ডান্ডা দিয়েই তাদের ঠান্ডা করা যায়। দেখুন, অনেকে যোগী রাজ্যে এই হয় সেই হয় বলে খবরের কাগজে ফলাও করে লেখে। সিএসডিএস লোকনীতি, এই যে লাস্ট অ্যাসেম্বলি ইলেকশনটা হলো উত্তরপ্রদেশে, তারা বলেছিলেন যে ওখানে 100টার মধ্যে 79টা মুসলমান ভোট পেয়েছে সমাজবাদী পার্টি, কংগ্রেসের জোটার যারা যারা ছিল বিজেপি বিরোধী। কিন্তু বাকি 21টা ভোট কিন্তু বিজেপি এবং তার সহযোগীরা পেয়েছে, এবং তার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল মুসলমান মাতৃশক্তি। তাদের একটা বড় অংশ যোগী আদিত্যনাথকে সমর্থন করেছিল। কেন জানেন? একমাত্র আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার জন্য। স্থানীয় মাস্তান, স্থানীয় গুন্ডা, স্থানীয় বাহুবলীদের যোগী ডান্ডা মেরে ঠান্ডা করেছে। সেই বাহুবলী, মাস্তান, গুন্ডাদের অত্যাচারে মুসলমান মাতৃশক্তিও আতঙ্কিত ছিল, সন্ত্রস্ত ছিল। তাদের মনে এই সাহসটুকু, এই নিরাপত্তাটুকু নিশ্চিত করতে পেরেছে যোগী আদিত্যনাথের সরকার। সেই জন্য সেখানকার মুসলিম মহিলাদের একটা অংশ বিজেপিকে সমর্থন করেছিল। তাই 79% ভোট সমাজবাদী পার্টি এবং তার সহযোগীরা পেয়েছিল উত্তরপ্রদেশে মুসলমানদের, কিন্তু 21% ভোট বিজেপি এবং তার সহযোগীরাও পেয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গে 100টার মধ্যে 95টা মুসলমান ভোট পেয়েছিল তৃণমূল, বিজেপি তো পায়নি, 1% পায়নি, আর বাকি হয়তো বাম কংগ্রেস পেয়েছিল। মানে বিজেপি 1% কম ভোট পেয়েছে, বাকি মুসলমান ভোট, বাকি সব ভোট বিজেপি বিরোধী শক্তির মধ্যে ভাগ হয়েছে। তার মধ্যে 90% কাছাকাছি তৃণমূল পেয়েছে। তাহলে উত্তরপ্রদেশে ধর্মীয় সংখ্যালঘুদের একটা অংশ বিজেপিকে যখন সমর্থন করে,
তখন পশ্চিম বাংলায় ছবিটা সম্পূর্ণ উল্টো। কেন? একটাই কারণ, এখানে যেভাবে ধর্মীয় সংখ্যালঘুদের ভুল বোঝানো হয়, তাদের সবকিছু কেড়ে নেবে বলে এই ফলস ন্যারেটিভকে কারেন্সি দেয়া হয়, এবং অনেক গরিব মানুষ তারা অত কিছু, তাদের পক্ষে অত কিছু বোঝাও সম্ভব নয়। কোনো ইমাম মুয়াজ্জিন ফতোয়া দিয়ে দিল যে তোমার মসজিদ, তোমার বাড়ি এরা কেড়ে নেবে বিজেপি, অতএব বিজেপিকে রুখতে হবে। কাকে ভোট দেব? ইমাম বলে দিলেন একে ভোট দাও। নিজেদের বিচার বিবেচনা নেই, মসজিদ টসজিদ থেকে ফতোয়া এলো, ইমামের ফতোয়া হলো, ভোট দিয়ে দিল। এই ছবিটা এখনো পশ্চিমবঙ্গে আছে। সেই জন্য ইমাম মুয়াজ্জিনদের সঙ্গে সভা করতে খুব তৎপর শাসক দল। এই ছবিটা উত্তরপ্রদেশে এত প্রকট নয়, আছে, সেখানেও ধর্মীয় সংখ্যালঘুদের ভয় দেখায় সমাজবাদী পার্টি, কংগ্রেস প্রমুখ দল। কিন্তু যোগী অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ঠিক করেছে উত্তরপ্রদেশে মুসলমান সম্প্রদায়ের একটা অংশ তারা কিন্তু যোগীকে সমর্থন করেন। প্রকাশ্যে তারা হয়তো বলতে পারেন না যে কমিউনিটির মধ্যে একটু বিড়ম্বনার করতে হবে, কিন্তু গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সময় তারা অনেক ক্ষেত্রেই বিজেপিকে সমর্থন করেন। সিএসডিএস লোকনীতি এমনি এমনি তো করেনি। 21% ভোট সেখানে বিজেপি এবং তার সহযোগীরা পেয়েছিল উত্তরপ্রদেশে, এটাই বাস্তব।